ওয়েলকাম টু অল অফ ইউ। তোমাদের সকলকে ইতিহাস পাঠশালা ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি মীনাক্ষী। আজকের ক্লাসে আমরা মৌর্য সাম্রাজ্য সম্পর্কে জানবো। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য এবং এই বংশের একজন বিখ্যাত শাসক অশোক, এবং তার যেটা বৌদ্ধ ধর্ম নীতি সেটা সম্পর্কে আমরা জানবো। তো এর আগের ক্লাসগুলোতে আমরা মূলত প্রাগৈতিহাসিক যুগ সম্পর্কে জেনেছিলাম, সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা, তার সাথে ষোড়শ মহাজন পদ এবং মগধের উত্থান। এতগুলো পর্যন্ত ক্লাস আমাদের করানো হয়ে গেছে। তো আজকের ক্লাসে আমরা মৌর্য সাম্রাজ্য সম্পর্কে জানবো। তো প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য আমরা সেই সময় মানুষের ব্যবহৃত দ্রব্য সামগ্রী এবং তার সাথে সাহিত্যিক উপাদান যেগুলো রয়েছে, যেমন দেশীয় সাহিত্য রয়েছে, বিদেশি সাহিত্য রয়েছে, সেখান থেকে আমরা সেই যুগটা সম্পর্কে জানতে পারি। ঠিক তেমনই মৌর্য সাম্রাজ্য সম্পর্কে জানতে যে সমস্ত উপাদান আমাদের সাহায্য করে সেগুলো হচ্ছে যেমন কৌটিল্যের রচিত অর্থশাস্ত্র, যেখান থেকে আমরা তৎকালীন সময়ের রাজনৈতিক ঘটনা, মৌর্য শাসন ব্যবস্থা, রাষ্ট্রতন্ত্র, সামাজিক রীতিনীতি সম্বন্ধে জ্ঞান লাভ পাই। এ সময় দেখা যায় বিভিন্ন ধরনের বৌদ্ধ গ্রন্থ এবং জৈন গ্রন্থ থেকেও আমরা মৌর্য সাম্রাজ্য সম্পর্কে জানতে পারি। যেমন বৌদ্ধ সাহিত্যের মধ্যে রয়েছে দীপবংশ, মহাবংশ, তারপর রয়েছে মহাবোধি বংশ এবং অশোকাবাদন, এবং জৈন সাহিত্যের মধ্যে ছিল পরিশিষ্ট পার্বণ, সেখান থেকে আমরা জানতে পারি। এছাড়া বিষ্ণু পুরাণ এবং গার্গী সংহিতা থেকেও আমরা মৌর্য সাম্রাজ্য সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য পেয়ে থাকি। বিশাখা দত্তের মুদ্রা রাক্ষস, পতঞ্জলির মহাভাষ্য থেকেও আমরা মৌর্য যুগের আর্থ সামাজিক অবস্থা সম্পর্কে নানান তথ্য পেয়ে থাকি। মিলিন্দ পানহ থেকে আমরা আদি মধ্যযুগ সম্পর্কে মূল্যবান তথ্য পাই। এছাড়া বিভিন্ন ধরনের বৈদেশিক সাহিত্য রয়েছে, যেমন গ্রিক বীর আলেকজান্ডারের সঙ্গে এদেশে আগত তিনজন পর্যটক, যার নাম হচ্ছে নিয়ারকাস, একটা হচ্ছে ওনে সিক্রিটাস, একটা হচ্ছে অ্যারিস্টোবুলাস। তাদের বিবরণ থেকেও আমরা জানতে পারি যে এই বংশের প্রথম শাসক হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, এবং তার সম্পর্কে আমরা বিভিন্ন ধরনের তথ্য পাই। তারপর রয়েছে অন্যান্য গ্রিক লেখক, যেমন হচ্ছে অ্যারিয়ান, স্টেবো, জাস্টিন, প্লুটার্ক প্রভৃতি। তাদের বিবরণ থেকেও আমরা চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য সম্পর্কে নানান ধরনের তথ্য পেয়ে থাকি। গ্রিক দূত মেগাস্তিনিসের লেখা ইন্ডিকা গ্রন্থ, যদিও এই গ্রন্থটি কিন্তু পাওয়া যায়নি, কিন্তু সে সময়ে যারা লেখক ছিল তাদের যে লেখা ছিল সেখান থেকে আমরা যেটা মেগাস্তিনিসের ইন্ডিকা, সেই গ্রন্থটা সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য পাই। মানে মেগাস্তিনিসের যে ইন্ডিকা গ্রন্থটা, তো ওই গ্রন্থটা এই দার্শনিকরা পড়েছিল এবং তারপর কি করেছিল, বিভিন্ন ধরনের, মানে তারা এখানে এসেও ছিল এবং পড়েও ছিল। তো তাদের বিবরণ থেকেও আমরা মেগাস্তিনিসের যেটা ইন্ডিকা গ্রন্থ, তার বিভিন্ন বিবরণ, সে সমস্ত কিছু পেয়ে থাকি। শিলালেখ রয়েছে পুরাবস্তু, মানে অশোকের সময়কালে অশোক বিভিন্ন ধরনের যে উপদেশ দিত সেগুলো খোদাই করে লেখা থাকতো, সেখান থেকেও আমরা কিন্তু পেয়ে থাকি। যেমন সে সময় দেখবে শিলার উপর খোদাই করে লেখা হতো শিলালেখ, তারপর ধরো তামার উপরে লেখা হতো, সেটাকে বলা হয় তাম্রলেখ। এরকম বিভিন্ন ধরনের লেখ রয়েছে। তো শিলালেখ এবং পুরাবস্তু, যেখানে অশোকের শিলালেখগুলি মাগধী প্রাকৃত ভাষায়, যেখানে ব্রাহ্মী এবং খরিষ্টি লিপিতে লেখা। ব্রাহ্মী যেটা বাম দিক থেকে ডান দিকে লেখা হতো, আর খরিষ্টি মানে হচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো। উত্তর এবং পশ্চিম ভারতের কোনো কোনো অঞ্চলে গ্রিক এবং পারসিক ভাষা দেখা যায়। তাহলে অশোকের শিলালিপিতে আমরা ব্রাহ্মী, খরিষ্টি লিপি, এছাড়া গ্রিক এবং আরামাই, এই যে লিপিগুলো আমরা পেয়ে থাকি। সেখান থেকে অশোকের শাসন ব্যবস্থা, তারপরে ধরো সাম্রাজ্যের বিস্তার, ধর্মবিশ্বাস, ধর্ম প্রচার, প্রজা মঙ্গলের জন্য গৃহীত ব্যবস্থা, ব্যক্তিগত এবং পারিবারিক জীবনের বহু তথ্য আমরা পেয়ে থাকি। পশ্চিমী শক শাসক রুদ্র যেমন, যেটা 150 খ্রিস্টাব্দে জুনাগড়ের স্তম্ভ লেখে মৌর্য যুগের বিশেষ করে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ের ইতিহাস জানা যায়। খরিষ্টি এবং ব্রাহ্মী লিপি হচ্ছে প্রাচীন ভারতের প্রচলিত দুটি প্রধান লিপি, হচ্ছে খরিষ্টি এবং ব্রাহ্মী লিপি। খরিষ্টি লিপি যেটা লেখা হতো ডান দিক থেকে বাঁ দিকে, আর ব্রাহ্মী লিপি লেখা হতো বাম দিক থেকে ডান দিকে। চন্দ্রগুপ্ত মৌর্য তিনি কোন বংশে ছিলেন সেটা নিয়ে মতপার্থক্য রয়েছে। মৌর্য নামের উৎপত্তি নিয়ে বিভিন্ন ধরনের মতভেদ রয়েছে। চন্দ্রগুপ্তের মা মুরার নাম থেকে মৌর্য নামের উৎপত্তি হয়েছে বলে অনেকে মনে করেন। তবে বৌদ্ধ গ্রন্থগুলো থেকে জানা যায় যে চন্দ্রগুপ্ত উত্তরপ্রদেশের গোরখপুর জেলার পিপিলি বনের ক্ষত্রিয় মৌর্য উপজাতির সন্তান ছিলেন। এই মৌর্য নাম থেকে মৌর্য নামের উৎপত্তি। তার জন্ম হয়েছিল পাটলিপুত্রে। জন্মের পর একেবারে গোড়ার দিকে চন্দ্রগুপ্ত একজন গোপালক এবং পরে একজন শিকারীর অধীনে মানুষ হন। চন্দ্রগুপ্তের সাথে কৌটিল্যের মানে সাক্ষাৎটা এমন হয়েছিল যে অরণ্যে ভ্রমণকালে কৌটিল্য বা চাণক্য তার চোখে পড়েছিল এক কিশোরকে, যে বন্ধুদের সাথে রাজা রাজা খেলছিল, এবং এটা দেখে কৌটিল্য খুবই প্রভাবিত হয়েছিল। এবং সেই যে বালকটা, যে রাজা মানে যে রাজার রোলে প্লে করছিল, তিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। তো তার গুণাবলী লক্ষ্য করে চাণক্য নিজ বাসস্থানে তক্ষশিলায় নিয়ে যান এবং সেখানে সমকৌশল এবং অন্যান্য বিভিন্ন ধরনের দিক থেকে সুশিক্ষিত করেন। এছাড়া আমরা গ্রিক সূত্র থেকে জানা যায় যে খ্রিস্টপূর্ব 326 অথবা 325 অব্দে তার সাথে আলেকজান্ডারের দেখা হয়েছিল। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে আলেকজান্ডারের দেখা হয়েছিল, এবং সে সময় মগধে শাসন করছিলেন নন্দ বংশের শাসক ধননন্দ। তখনও দেখা যাচ্ছে যে তিনি রাজপদে আসীন হননি, কারণ ধর্মপদ তখন রাজত্ব করছিল। বৌদ্ধ সূত্র থেকে জানা যায় খ্রিস্টপূর্ব 486 অব্দে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণের 162 বছর
পর চন্দ্রগুপ্ত সিংহাসনে বসেন। তাহলে কত সালে 324 অব্দে। প্রথম জীবন যেটা রয়েছে যে নন্দবংশের রাজাদের শাসনকালে তার প্রথম জীবন অতিবাহিত হয়। এই পর্বে তিনি তক্ষশিলার তীক্ষ্ণ বুদ্ধি এবং শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ বিষ্ণুগুপ্ত বা চাণক্য বা কৌটিল্যের সংস্পর্শে আসেন। মানে কৌটিল্যের সাথে ধননন্দের সম্পর্কটা ভালো ছিল না। শোনা যায় যে এক রাজকীয় অনুষ্ঠানে ধননন্দ পণ্ডিত চাণক্যকে অপমান করেছিল এবং রাজসভা থেকে বার করে দেয়। তখন ক্ষুব্ধ চাণক্য তার চুলের শিখা খুলে প্রতিজ্ঞা করে যে যতক্ষণ না তিনি নন্দ বংশের নির্মূল করেছেন ততক্ষণ তিনি শিখা ভাঙবেন না। তো এমনি তো ধনানন্দ কিন্তু সেরকম চাহিদা মানে তার মানে তিনি নিষ্ঠুর ছিলেন, প্রজাদের প্রতি তিনি ভালো ব্যবহার করতেন না। এছাড়া ধনানন্দকে তো তিনি ইয়ে করেছিলেনই, ধনানন্দ চন্দ্রগুপ্ত চাণক্যকে অর্থাৎ কৌটিল্যকে অপমানিত করেছিলেন এবং সেটার প্রতিশোধ নেওয়ার জন্য দেখা যায় পরবর্তীকালে চাণক্য তিনি চন্দ্রগুপ্ত মৌর্যকে পুরোপুরিভাবে সেভাবে তৈরি করে এবং নন্দ বংশের উচ্ছেদ ঘটাচ্ছে। ধননন্দ যুদ্ধের ক্ষেত্রে দেখা গেছে যে তিনি নিহত হয়ে যাচ্ছেন এবং তারপর নন্দ বংশের পতন এবং মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা হচ্ছে। শক, যবন, কিয়াত, কম্বোজ প্রভৃতি সম্প্রদায়ের মানুষকে নিয়ে তিনি এক সুশিক্ষিত সেনাদল গঠন করে। চন্দ্রগুপ্তের অনুগামীদের বলা হতো ভাম্বা ভাম্বামো রিও। এটা তামিল ভাষায় ভম্বা মানে হচ্ছে ভুইফোর। এরা বিন্ধ্য পর্বত পার হয়ে এদেশে এসেছিল। গ্রিক যুদ্ধ যে চন্দ্রগুপ্ত মানে ধরুন যখন আলেকজান্ডার ভারতে আসে তখন দেখা গেছিল যে উত্তর পশ্চিম ভারতে পারস্যরা কি করেছিল মানে রাজ্য বিস্তার করেছিল, কিন্তু আলেকজান্ডার তিনি তাদেরকে পরাজিত করেছিলেন। আর্কিমেনীয় যে সাম্রাজ্যটা সেটাকেও ধ্বংস করে দিয়েছিল। পার্সিপলি শহর পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছিল। অর্থাৎ উত্তর পশ্চিম ভারতে সেরকম বড় কোনো মানে রাজা কিন্তু শাসন করেনি, মানে তাদের শাসন কিন্তু অবলুপ্ত করে দিয়েছিল। কি করেছিল? এটা করেছিল আলেকজান্ডার। এবং পরে দেখা যাচ্ছে যার ফলে চন্দ্রগুপ্ত মৌর্যের পক্ষে মানে অনেকটা রাস্তা ধরো ক্লিয়ার হয়ে গেল। তখন দেখা গেল যে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করা অনেকটা সহজ হয়ে গেছিল। কিন্তু সে সময় দেখা যায় যে 332 অব্দে আলেকজান্ডারের মৃত্যুর পর তার সেনাপতি ছিল সেলুকাস, যিনি শাসক রূপে আসেন। উত্তর পশ্চিম ভারতের সমগ্র এলাকা অধিকারের জন্য চন্দ্রগুপ্তের সাথে 305 খ্রিস্টপূর্বাব্দে সেলুকাসের যুদ্ধ হয় এবং এখানে সেলুকাস পরাজিত হয় এবং সন্ধির শর্ত অনুযায়ী সেলুকাস কাবুল, হিরাট, কান্ধার, বেলুচিস্তান দেখা যাচ্ছে যে বালুচিস্তান চন্দ্রগুপ্তকে ছেড়ে দেন। এবং সেলুকাস এবং চন্দ্রগুপ্তের মধ্যে দেখা যাচ্ছে যে একটা বৈবাহিক চুক্তি হয় যেখানে সেলুকাস নিজের মেয়ের সাথে চন্দ্রগুপ্ত মৌর্যের বিবাহ দিয়েছিল এবং উভয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপিত হয়। এবং সেলুকাস কর্তৃক মেগাসথেনিস তিনি পাটলিপুত্রে দূত হিসাবে প্রেরিত হন, মানে দূত হিসাবে আসেন এবং তিনি ইন্ডিকা গ্রন্থটা লিখেছিলেন। সেখান থেকে আমরা মৌর্য সাম্রাজ্য সম্পর্কে বহু তথ্য পেয়ে থাকি। রাজ্য বিস্তার, রাজ্য সীমানা। চন্দ্রগুপ্ত সাম্রাজ্য উত্তর পশ্চিমের আফগানিস্তান থেকে দক্ষিণের মহীশূরের চিতল দুর্গ এবং পূর্বে বঙ্গদেশ থেকে পশ্চিমে আরব সাগর পর্যন্ত বিস্তৃত ছিল। তার সাম্রাজ্য 4টি প্রদেশে বিভক্ত ছিল। একটা ছিল পাচ্য, একটা ছিল উত্তরাপদ অবন্তী, আর একটা হচ্ছে দক্ষিণাপদ। জীবন অবসান তথা চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে আমরা জানতে পারি যে চন্দ্রগুপ্ত মৌর্য তিনি জৈন ধর্ম গ্রহণ করেছিলেন এবং জৈন ধর্ম গ্রহণ করেছিলেন ভদ্রবাহুর দ্বারা প্রভাবিত হয়ে। এবং সে সময় জানা যায় যে দীর্ঘকাল ধরে দুর্ভিক্ষ হয়েছিল, যার ফলে ভদ্রবাহুর নেতৃত্বে একটা দল চলে যাচ্ছে দক্ষিণে, আর একটা দল চলে থাকে মানে মগধে থেকে যাচ্ছে স্থূলবদ্রীর নেতৃত্ব। যে দলটা দক্ষিণ ভারতে থেকে গেছিল সেটা ছিল দিগম্বর, যারা কিন্তু নগ্ন থাকতো, পোশাকও তারা অবলম্বন করতো না। তো সেই দিগম্বর সম্প্রদায়ের মানে সাথে দেখা গেছিল চন্দ্রগুপ্ত মৌর্য তিনি দিগম্বর সম্প্রদায় মানে ভুক্ত হয়েছেন এবং তিনি দেখা যাচ্ছে দক্ষিণ ভারতে অন্বেষণের মাধ্যমে, যেটা জানো যে তোমাদের পড়িয়েছিলাম যে জৈন ধর্মে প্রথমে কি করা হয়, কঠিন বস্তু খাবারটা বন্ধ করে দেওয়া হয়, তারপরে তরল বস্তু খাওয়া বন্ধ করা হয় এবং পুরোপুরিভাবে অন্বেষণের মাধ্যমে দেহ ত্যাগ করা হয়। সেইভাবে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য অন্বেষণের মাধ্যমে দেখা গেছিল প্রাণ ত্যাগ করেছিল। এবং হেমচন্দ্র রায়চৌধুরী চন্দ্রগুপ্ত মৌর্যকে ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলে আখ্যা দিয়েছেন। তার আগে তোমাদের আরেকটা গল্প রয়েছে, সেটা বলা হয়নি, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। যে যখন চন্দ্রগুপ্ত মৌর্য কৌটিল্য চন্দ্রগুপ্ত মৌর্যকে যখন তৈরি করছিল তখন দেখা গেছিল যে একটা সময় যে চন্দ্রগুপ্ত মৌর্য পাটলিপুত্রতে আক্রমণ করেছিল। আর পাটলিপুত্র কি ধননন্দের রাজধানী ছিল। এবার রাজধানী তো শক্তিশালী ছিল, যার ফলে কি তিনি পরাজিত হয়ে যান। এবং সে সময় দেখা যাচ্ছে যে কৌটিল্য তিনি এক সময় যাচ্ছিলেন বন দিয়ে এবং সে সময় দেখা গেছে যে একজন মা তার পুত্রকে মানে বকছে। কেন বকছে? কারণ সে কি করেছিল যে মানে তাকে গরম খিচুড়ি খেতে দিয়েছিল। এবার সে কি করেছিল, তার সন্তান খিচুড়ি যেটা মাঝখানে সেখানে হান্তি দিয়েছিল। তখন বলেছিল যে মানে সে যদি ধরো মাঝখান থেকে যদি আমরা কি করি, যখন ধরো কোনো খাবার খাই তা যদি আমরা যদি ধার থেকে খাই তাহলে কি হয়, আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে, তবে আমরা মাঝখান পর্যন্ত যেতে পারি। এবার কেউ ধরো গরম খিচুড়িটা যদি মাঝখানে যদি হাত দিয়ে দেয় তাহলে কি হয়, যেহেতু ওখানটা গরম তাহলে খেতে হাতটা পুড়ে যাবে। তো এখান থেকে শিক্ষা নিয়েছিল কৌটিল্য যে যদি আমরা রাজধানীতে যদি আক্রমণ করি, রাজধানী তো শক্তিশালী, তাহলে এটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব হবে না জয় করে। তাহলে মগধের যেটা সীমান্তবর্তী দুর্বল রাজ্যগুলো সেইগুলোকে প্রথমে দখল করতে হবে এবং দখল করতে 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 রাজধানীর দিকে অগ্রসর হতে হবে। এটা একটা গল্প ছিল, যেটা তোমাদেরকে বলা হয়নি, তো ভাবলাম বলে দিই।
এখানে আরেকটা রয়েছে যে সে সময় মনে করা হতো মানে রাজার জনকল্যাণমূলক কাজের মধ্যে ছিল এই যে তখন ধরো খাল খনন করা, জলসেচের ব্যবস্থা, এগুলোকে খুবই জনকল্যাণমূলক, খুবই শুভ কাজ দেখা হতো। তো সুদর্শন হ্রদ আমরা চন্দ্রগুপ্ত মৌর্যের উচ্চপদস্থ কর্মচারী এবং সৌরাষ্ট্রের অর্থাৎ যেটা গুজরাট রয়েছে শাসনকর্তা ছিল পুষ্যগুপ্ত, যিনি জুনাগড়ে সুদর্শন হ্রদ নির্মাণ করেছিলেন। এটা কৃষিতে সেচের প্রয়োজনে এই বাঁধটির এই হ্রদের চারিদিকে বাঁধ বানানো হয়েছিল। পরবর্তীকালে আমরা দেখতে পাই যে কর্তব্য রুদ্রদমন এই বিশাল হ্রদটি সংস্কার সাধন করে এবং তার মন্ত্রী সুবিশাকের সাহায্যে। তো এই যে রুদ্রদমন তিনি যে এই হ্রদটি পুনর্সংস্কার করেছিলেন, এটার জন্য তিনি কিন্তু কোনো প্রকার কর বসায়নি। এবং স্কন্দগুপ্তের সময় অর্থাৎ গুপ্ত শাসনকালে আমরা স্কন্দগুপ্তের সময় সৌরাষ্ট্রের প্রশাসক ছিলেন বৈনগুপ্ত, তিনি এই সংস্কার করেন। এবার চন্দ্রগুপ্ত মৌর্য কৌটিল্য দেখা যায় চন্দ্রগুপ্ত মৌর্যকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিত, যেখানে তিনি সারাদিন ধরে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাকে দুই ভাগে ভাগ করতে, একটা হচ্ছে 12 ঘন্টা 12 ঘন্টা। এবার 12 ঘন্টার মধ্যে কি কাজ করবে সকালে, ধরো আবার রাতের যে 12 ঘন্টা বাকি সেটাই কি কি কাজ করবে সেটারও কিন্তু একটা চার্ট আছে। আবার ধরো বিন্দুসারের যে ঘটনাটা মানে চন্দ্রগুপ্ত মৌর্য কে কৌটিল্য বিভিন্ন পরামর্শ দিত। তো চন্দ্রগুপ্ত মৌর্য কখনো একটা কক্ষে ঘুমাতো না, মানে ধরো কোনো একটা কক্ষ রয়েছে সেখানে ধরো রোজ ঘুমাচ্ছে এরকম ব্যাপারটা ছিল না। বিভিন্ন সময় আলাদা আলাদা কক্ষে শয়ন করতো, মানে যাতে কোনো শত্রু যাতে রাজার উপর যাতে আক্রমণ না করতে পারে এরকম একটা ব্যবস্থা ছিল। তো সেই সময় কি করতো কৌটিল্য খাবারের মধ্যে একটু একটু করে বিষ দিত, অনেক কম পরিমাণ। মানে এটার উদ্দেশ্য ছিল যদি কোনোদিন কোনো শত্রু যদি বিষ খাই যদি মৃত্যু দিতে চায় তাহলে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য সহজেই সে বিষটা পান করলেও তার কোনো এফেক্ট পড়বে না, যেহেতু একটু একটু করে রোজই খেত। তো একসময় দেখা গেছিল যে চন্দ্রগুপ্ত মৌর্যের যে খাবারটা ছিল সেটা দেখা গেছিল তার স্ত্রী খেয়ে নিয়েছিল। তো সেইখান থেকে কি ছিল, সে সময় চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ছিল যার নাম ছিল বিন্দুসার। এবার যখন তার মা খেয়ে নিল, যেমন ধরো রোজে ধরো চন্দ্রগুপ্ত মৌর্য খায় তাহলে তার উপর কোনো ইফেক্ট পড়বে না, কিন্তু যখন তার স্ত্রী যখন সেটা খেয়ে নিল তখন দেখা গেলো সে মারা গেল এবং পেটে ছিল বিন্দুসার। এবং তখন দেখা যাচ্ছে সম্ভবত ছাগল বা এরকম টাইপের কোনো একটা প্রাণী ছিল যার পেটে কিন্তু রাখা হয়েছিল, মানে যেহেতু সময় আসেনি এবং পরে দেখা গেছিল তারপর বিন্দুসারের জন্ম হচ্ছে। তো তার যেটা কপালে একটা দাগ ছিল সেখান থেকে নামটা এসেছিল বিন্দুসার। তো যার ফলে কৌটিল্যের সাথে তার সম্পর্ক আশা করি ভালো থাকবে না, কারণ সে তো ধরো বুঝতো মানে সে হয়তো অতটা বুঝবে না, সে এটাই ভাববে যে যেহেতু ধরো বিষ দেওয়া হতো তাহলে সেখানে কিছুটা হলো কৌটিল্যের সাথে সেরকম সম্পর্কটা থাকবে না। তো এখন আমরা বিন্দুসারের সম্পর্কে জানবো যে চন্দ্রগুপ্ত সিংহাসন ত্যাগের পর তার পুত্র বিন্দুসার খ্রিস্টপূর্ব 300 অব্দে মগধের রাজা হন। স্টেবো লিখেছেন যে সেন্ডোগাসের পুত্র এবং উত্তরাধিকারী ছিলেন অ্যালিকেডেস, যাকে যবনরা অমৃতাঘাত বলতো। তাহলে অমৃতাঘাত কথার অর্থ হলো শত্রু নির্ধারণকারী। তিব্বতের ইতিহাসকার তারানাথ দেখিয়েছেন যে বিন্দুসারের শাসনকালে চাণক্য তার প্রধান পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন, এটা তিনি বলেছেন। এখানে আরেকটা বলি যে কৌটিল্যের শিষ্য ছিল রাধাগুপ্ত। তিনি দেখা গেছিল যে মহামাত্র এবং কিছু সময় বিন্দুসার এবং অশোকের মহামন্ত্রী ছিলেন। বিন্দুসারের কৃতিত্ব এই হলো যে তিনি পিতার চন্দ্রগুপ্ত কর্তৃক প্রতিষ্ঠিত বিশাল সাম্রাজ্য যা উত্তরাধিকারী শক্তি লাভ করেছিলেন তা আমৃত্যু বজায় রাখেন এবং বিন্দুসারের সময়কালে দরবারে সিরিয়ার রাজা অ্যান্টিওকাস, তারপর হচ্ছে ডাইমাকাস নামে এবং মিশরের রাজা টলেমি ডায়োনিসাস নামে এক দূত পাঠান। এর থেকে বোঝা যায় যে বিদেশিদের সাথে মানে এদের সম্পর্ক ভালো ছিল। পৌরাণিক সূত্রে জানা যায় যে খ্রিস্টপূর্ব 273 অব্দে বিন্দুসার দেখা গেছিল যে শাসনকালের অবসান ঘটেছিল। বিন্দুসার মূলত 24 বছর শাসন করেছিলেন। এখন আমরা অশোকের সম্পর্কে জানবো যে বিন্দুসারের উত্তরাধিকারী ছিলেন তার পুত্র অশোক, যিনি দেবনাং প্রিয়দর্শী নামে পরিচিত। সিংহলীয় বৌদ্ধ গ্রন্থ যেটা হচ্ছে মহাবংশ, সেখান থেকে জানা যায় যে পিতা বিম্বুসারের মৃত্যুর পর সিংহাসন লাভের জন্য অশোক এক গৃহযুদ্ধে লিপ্ত হন এবং 99 জন ভাইকে হত্যা করেন। খ্রিস্টপূর্ব 273 অব্দে সিংহাসনে বসেন এবং খ্রিস্টপূর্ব 269 খ্রিস্টপূর্বে অভিষিক্ত হন। এই জন্য তাকে চণ্ডাশক বলা হয়, মানে যেহেতু সিংহাসনে বসার জন্য তিনি তার 99 জন ভাইকে হত্যা করেছিলেন। কি করেছিলেন? এটা ছিল সম্রাট অশোক, যার জন্য তাকে চণ্ডাশক বলা হয়। এবার আমরা দেখব কলিঙ্গ যুদ্ধ। অশোক তার রাজ্যাভিষেকের 8 বছর পরে অর্থাৎ খ্রিস্টপূর্ব 260 অথবা 261 অব্দে কলিঙ্গ রাজ্য আক্রমণ এবং জয় করে এবং অশোকের ত্রিয়োদশ প্রধান শিলালেখ থেকে এই ঘটনার বিবরণ পাওয়া যায়। তাহলে অশোক নিজের রাজ্যাভিষেকের ঠিক 8 বছরের মাথায় দেখা গেছিল যে কলিঙ্গ যুদ্ধ করে। আসলে চন্দ্রগুপ্ত মৌর্য যে সাম্রাজ্যটা বানিয়েছিল বিন্দুসার কিন্তু সেটা অক্ষুণ্ণ রেখেছিল এবং একটাই মাত্র জায়গা বাকি ছিল পুরো ভারতে, যেটা ম্যাপটা একটু করে তোমাদেরকে ম্যাপও দেখাবো। পুরো ম্যাপটাই দেখা গেছে যে মৌর্য সাম্রাজ্য বিস্তার করে গেছিল, শুধু একটা জায়গা বাকি ছিল সেটা ছিল কলিঙ্গ। এবার কলিঙ্গটা যখন জয় করা হলো তখন পুরো ভারতটাই বলতে গেলে মৌর্য সাম্রাজ্যভুক্ত হলো, মানে দক্ষিণের কিছুটা অংশ বাদ দিয়ে পুরো ভারতটা মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে গেল। তো এই যে কলিঙ্গ আক্রমণ এটা কি জন্য করেছিল সেগুলো একটু দেখবো। নন্দ বংশের আমলে কলিঙ্গ মগধের অধীনে ছিল। কলিঙ্গের সামরিক দিক থেকে বলিয়ান ছিল। স্থলপথ এবং জলপথে কলিঙ্গ দক্ষিণ ভারতের সাথে যোগাযোগের পথগুলি নিয়ন্ত্রণ করত। কলিঙ্গ
মগধের সামুদ্রিক বাণিজ্যের প্রতিদ্বন্দ্বী ছিল। তাম্রলিপ্ত বন্দরের মাধ্যমে বঙ্গোপসাগর অতিক্রান্ত করে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে মগধের যে সামুদ্রিক বাণিজ্য চলতো। কলিঙ্গে যুদ্ধের ভয়াবহতা, তাহলে এই সকল কারণে দেখা যাচ্ছে যে অশোক কলিঙ্গ আক্রমণ করে এবং সেটাকে জয় করে। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতায় অশোক ত্রিয়োদশ প্রধান শিলালেখে বলা হয়েছে যে কলিঙ্গ যুদ্ধে 1.5 লক্ষ মানুষ বন্দী হয়েছিল এবং 1 লক্ষ মানুষ নিহত হয়েছিল। এবং এই বিশাল সংখ্যক মানুষের এই যেমন তাকে যে বন্দী করে নেওয়া হচ্ছে মৃত্যুর বিষয়, সেটা দেবতাদের প্রিয় অশোকের মনে গভীর অনুশোচনার সৃষ্টি হয়েছিল এবং যার ফলে দেখা যাচ্ছে যে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করছে এরপর। মানে কলিঙ্গ যুদ্ধে যেটা অজস্র যেটা রক্তপাত, অশোক ব্যথিত হয় এবং মনের শান্তির জন্য তিনি শৈব উপাসক ছিলেন, তো শৈব ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম তিনি গ্রহণ করেছিলেন এবং তিনি চিরকাল তার যুদ্ধ বিজয় নীতিটা পরিত্যাগ করে ধর্ম বিজয় নীতি ঘোষণা করেছিলেন। জনকল্যাণকে রাষ্ট্রের আদর্শ হিসেবে গ্রহণ করেছিলেন। তিনি সকল প্রজাকে নিজ সন্তান বলে গণনা করতেন এবং বিদেশি প্রজাদের উদ্দেশ্যে তিনি ঘোষণা করেছিলেন, তোমরা আমার সম্বন্ধে অনুদ্বিগ্ন এবং অস্বস্ত হও, আমার কাছ থেকে তোমরা কেবল সুখে পাবে, কখনো দুঃখ পাবে না। বিম্বিসার মগধে যে সাম্রাজ্যের সূচনা করেছিল, অশোক কলিঙ্গ জয়ের মাধ্যমে তা সমাপ্ত করে। আমরা জানি যে হর্ষঙ্গ বংশের শাসক ছিল কে? বিম্বিসার, যিনি মগধের মানে মগধে কি করেছিল? সাম্রাজ্যের বিস্তার নীতি করেছিল এবং সেটা শেষ করে দিচ্ছে কে? সেটা সমাপ্ত করছে অশোকের মাধ্যমে, যেখানে পুরো ভারতটা জুড়ে দেখা যাচ্ছে যে মৌর্য শাসন গড়ে উঠছে। দেখো, এটা হচ্ছে একটা ম্যাপ। এখানে এটা হচ্ছে মৌর্য শাসনের বিস্তার। এটাকে যদি ছোট করি, দেখো এই যে ম্যাপটা দেখো, এইখান থেকে পুরোটাই কিন্তু মুঘলদের শাসনে ছিল। এই যে কমলা কালারটা পুরোটা, তাহলে পুরো ভারতটাই ধরো মৌর্যদের আন্ডারে চলে যাচ্ছে, শুধুমাত্র এই এতটুকু স্থানটা বাকি ছিল। তাহলে কলিঙ্গটা ঠিক এই ধার সাইডে পড়তো। তাহলে এটা হচ্ছে মৌর্য সাম্রাজ্য, যেখানে দেখা যাচ্ছে যে এই এতটুকু অংশটা বাদ দিয়ে পুরো ভারতটাই কিন্তু মৌর্যদের আমলে চলে এসেছিল, পুরো ভারতটা। তাহলে আর যুদ্ধ করারও কোনো প্রয়োজন ছিল না। অশোকের বৌদ্ধ ধর্ম গ্রহণ, যে অশোক প্রথম জীবনে শৈব ধর্ম অনুরাগী ছিল, পরে ভিক্ষুক উপগুপ্তের কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। কলিঙ্গ যুদ্ধে দেখা যাচ্ছে যে অসংখ্য মানুষের মৃত্যুতে তিনি মর্মাহত হয়েছিলেন এবং মনের শান্তির জন্য ধর্ম গ্রহণ করেন। তবে আধুনিক ঐতিহাসিকরা বলেন, অশোকের সময় সমাজে বহু শ্রেণী এবং উপশ্রেণীর মধ্যে দ্বন্দ্ব ভাগে ছিল এবং তা দূর করতে মৌর্য সাম্রাজ্যের অত্যধিক কেন্দ্র অভিমুখের হাত থেকে রেহাই পেতে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। অশোক আসলে দেখা গেছিল যে বৌদ্ধ ধর্ম গ্রহণ করছে, তারপর ধরো যুদ্ধনীতি ত্যাগ করছে, কিন্তু তিনি তার সৈন্যদল কিন্তু ভাঙেনি, যেরকম ছিল সেই রকমই ছিল, আর শক্তিশালী ভাবে সেটাকে কিন্তু গড়ে তোলা ছিল। এরকম বিভিন্ন ধরনের ধরো দেখো বিভিন্ন মত তো থাকবেই। অশোকের ধর্ম, মাসিক লিখতে তাহলে মাসকে লিখতে আমরা ধর্ম শব্দটির প্রথম উল্লেখ পাই। ধর্মকে পালি ভাষায় ধর্ম বলা হয়। অশোকের ধর্ম হলো মানুষের ব্যক্তিগত জীবন এবং সমাজ জীবনকে পরিশুদ্ধ করার জন্য কতগুলো আচার আচরণ। যেমন অশোকের ধর্মতে কি কি বলা হয়েছে, যেমন পিতামাতা গুরুজনদের বাধ্য হওয়া, জীবের প্রতি সদয় ব্যবহার করা, সত্য কথা বলা। সাধারণ গুণাবলীর মধ্যে ছিল মিত্র, পরিচিত, আত্মীয় স্বজন, ব্রাহ্মণ সুমনকে অর্থাদি দান করা এবং প্রাণী হত্যা না করা, অল্প ব্যয় এবং অল্প সঞ্চয় করা, এগুলো বলা হয়েছিল অশোকের ধর্মে। যেখানে মানব গুণাবলী করা হয়েছিল, মানে অশোকের ধর্ম আর যেটা বৌদ্ধ ধর্ম দুটো কিন্তু অনেকটা আলাদা রকম ছিল। অশোকের যেগুলো ধর্ম, সেখানে নৈতিকতা, যেখানে পূজা কল্যাণ, এই সমস্ত গুলো কাজই কিন্তু আমরা লক্ষ্য করি। ধর্মের অন্তর্ভুক্ত মানব গুণাবলী হলো বহু কল্যাণ কার্য করা, চারিত্রিক কুলসতা থেকে মুক্তি, উদারতা এবং সত্যবাদিতা। অহিংসা, অশোকের ধর্মের অন্যতম প্রধান ভিত্তি হলো অহিংসা। যুদ্ধনীতি ত্যাগ, প্রাণী হত্যা না করা বা তা নিয়ন্ত্রণ করা, জীব হত্যার উদ্দেশ্যে অথবা অন্য কোনো কারণে অরণ্যে অগ্নিদাহ না করা, এই নীতিগুলি অহিংসার আদর্শকে প্রণয়ন করে। মানে এটা শোনা যায় যে অশোকের যেটা রান্নাঘরে, মানে সম্রাট অশোকের যেটা রাজপ্রাসাদের যে রান্নাঘর, সেখানে ঘরে 2টি হরিণ থাকতো এবং একটি মৌ রাখা থাকতো, বুঝলে? এবং তা কিন্তু নিষিদ্ধ করে দেয় খাবারের জন্য। আগে এই সমস্ত জিনিস থাকতো, মানে রাজা তার রান্নাঘর, সেখানে বিভিন্ন জিনিস থাকতো। তো এগুলো যেটা অহিংসা নীতি, সেটা তিনি গ্রহণ করেছিলেন। ধর্মের প্রকৃতি, এবার কেউ মনে করে যে ধর্ম এবং বৌদ্ধ ধর্ম এক, আবার কেউ মনে করে যে বৌদ্ধ ধর্ম এবং ধর্ম এটা কিন্তু এক নয়। এবার এটা একটু দেখবো। যে সমস্ত পণ্ডিত অশোকের ধর্মকে বৌদ্ধ ধর্ম বলে মনে করেন, তাদের মধ্যে অন্যতম হলেন অধ্যাপক D.R. ভান্ডারকর। তিনি যুক্তি দেখিয়েছেন যে কলিঙ্গ যুদ্ধের পর অশোকের বৌদ্ধ ধর্মে দীক্ষিত হওয়া, বুদ্ধের জন্মস্থান লুম্বিনী গ্রাম, বোধি ক্ষেত্র বোধগয়া এবং পূর্ব বৃদ্ধ কনক মুনি স্তূপ প্রভৃতি বৌদ্ধ তীর্থগুলি ভ্রমণ করেন। এছাড়া এই সময় আমরা দেখতে পাবো যে তার সময়ে যেটা তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি, সেটা হয়েছিল পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সভার অধিবেশন বসেছিল। এবং এখানেই আমরা বৌদ্ধদের যেটা 3 নম্বর মানে ত্রিপিটক, সেটা হচ্ছে অভিধর্ম পিটক, সেটা কিন্তু রচনা করা হয়েছিল। যে সমস্ত পণ্ডিত অশোকের ধর্মকে বৌদ্ধ ধর্ম বলে মনে করে না, তাদের মধ্যে অন্যতম হচ্ছে রিস ডেভিডস, তারপর হচ্ছে R.K. মুখার্জি, D.D. কোসাম্বি, রমিলা থাপার। তারা বিভিন্ন ধরনের যুক্তি দিয়েছেন, যেমন বলেছেন যে ধর্ম প্রচার করে প্রজাদের মঙ্গলের উদ্দেশ্যে তিনি ধর্ম জোর করে চাপিয়ে দেননি। বৌদ্ধ ধর্মের সমস্ত অনুশাসনের মধ্যে ধর্ম অনুপস্থিত ছিল। মানে বৌদ্ধ ধর্মে যেগুলো ধরো বলা রয়েছে আর ধর্মে যেগুলো বলা হয়েছে, দুটো কিন্তু আলাদা আলাদা, এগুলো তারা বলতে চেয়েছে।
এরপরে আমরা দেখব যে অশোক তার রাজত্বের ৮ম বর্ষে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করে এবং ১০ম বর্ষে মাঝামাঝিতেই তিনি ধর্মপ্রচার শুরু করে দেন। ধর্মপ্রচারের উদ্দেশ্যে তিনি বিভিন্ন ধরনের ব্যবস্থা করেন, যার মধ্যে একটা হচ্ছে যে বিহার যাত্রা। বিহার যাত্রা যেখানে শিকার এবং প্রমোদ ভ্রমণ বন্ধ করে তার পরিবর্তে ধর্মযাত্রা শুরু করে। ধর্মযাত্রা যেখানে ভগবান বুদ্ধের স্মৃতি জড়িত স্থানগুলো ভ্রমণ করা, মানে বুদ্ধের সাথে জড়িত যে স্থানগুলো রয়েছে সেগুলোতে যাওয়া। এর আগে যেমন বিহার, মানে আগেকার সময় কি হতো, রাজারা যে সময়টা ধরো ফাঁকা টাইমটা থাকতো বিনোদনের জন্য শিকার করতো, এগুলো করতো। তাহলে সেটার পরিবর্তে কি করা হয়েছে, যেগুলো বুদ্ধের যেগুলো মানে বুদ্ধের সাথে জড়িত যে স্থানগুলো সেইগুলোতে ভ্রমণ করা, এইটা একটা। তারপর আছে প্রজাদের মধ্যে ধর্মবোধ জাগ্রত করার উদ্দেশ্যে তিনি তাদের হস্তি দর্শনা, বিমান দর্শনা, তারপর আছে অগ্নি খণ্ডানি প্রভৃতি অলৌকিক দৃশ্য দেখাতেন। এছাড়া তার একার পক্ষে এত বড় সাম্রাজ্যে ধর্ম প্রচার করা অসম্ভব ছিল, তার জন্য তিনি যজু, রাজুক, পুরুষ, প্রাদেশিক প্রভৃতি রাজকর্মচারীদের নিয়োগ করেছিলেন। এ সময় আমরা এক বিশেষ ধরনের রাজকর্মচারীর কথা জানতে পারি, যার নাম হচ্ছে ধর্ম মহামাত্র, যিনি যাদের কাজ ছিল বুদ্ধের বাণী প্রচার করা এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রতি স্থাপন, প্রজাবর্গের ইহলোক এবং পরলোকের মঙ্গল সাধন করা। আর স্ত্রী মহামাত্র যারা ছিল তারা নারী জাতির ধর্মীয় এবং নৈতিক উন্নতি বিধানের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তাহলে একটা আমরা দেখতে পেলাম ধর্ম মহামাত্র, আর একটা দেখলাম স্ত্রী মহামাত্র, যেটা নারী জাতির ধর্মীয় এবং নৈতিক উন্নতি সাধনের দায়িত্বপ্রাপ্ত, যার উপর ছিল। বুদ্ধের বাণী এবং নিজের উপদেশগুলি শিলা, স্তম্ভ এবং পর্বত গাত্রে খোদাই করে দেন। ধর্মপ্রচারের জন্য অশোক ভারত এবং ভারতের বাইরে বিভিন্ন স্থানে ধর্মপ্রচারক নিয়োগ করেছিলেন, যেগুলো আমরা এখন দেখব। যেমন মহারক্ষিতকে পাঠিয়েছিলেন গ্রিক দেশে, পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘমিত্রাকে পাঠিয়েছিলেন সিংহল। মানে যদি বলা হয় যে অশোক যে ধর্ম প্রচার করেছিলেন, তো প্রথম কোথায় পাঠান, মানে কোথায় প্রথম ধর্ম প্রচারের জন্য পাঠানো হয়েছিল, সেটা কিন্তু সিংহল হবে, মানে বর্তমান যেটা শ্রীলঙ্কা সেটা। এবং যখন গিয়েছিল তো বোধগয়া যেটা রয়েছে বিহারের বোধগয়া, সেখানে যে বোধি বৃক্ষটা ছিল, যেখানে গৌতম বুদ্ধ বোধি অর্জন করেছিল, সেই বোধি বৃক্ষের একটি চারা সেখানে নিয়ে গিয়েছিল এবং পরে সেটা শ্রীলঙ্কায় কিন্তু রোপণ করা হয়। পরবর্তীকালে যখন শশাঙ্ক সেই গাছটা যেটা গয়াতে রয়েছে বোধগয়াতে, সেটা যখন কেটে দিচ্ছে, তখন পরবর্তীকালে আবার শ্রীলঙ্কা থেকে সেই যে চারা গাছটা নিয়ে যাওয়া হয়েছিল, সেই গাছটা ততদিনে বড় হয়ে গেছে, তখন সেই গাছের চারাটা নিয়ে এসে আবার বোধগয়াতে মানে আবার বসানো হয়, তো যেটা এখন আছে সেটা। এছাড়া দেখা যাচ্ছে যে সোন এবং উত্তরকে পাঠান ব্রহ্ম দেশে অর্থাৎ মায়ানমার, ধর্মরক্ষিতকে পাঠান অপরান্তে, মহাধর্মরক্ষিতকে মহারাষ্ট্রে, তারপর আছে মধ্যন্তিকটাকে মানে তাকে পাঠিয়েছিলেন কাশ্মীরে এবং রক্ষিত তাকে পাঠিয়েছিলেন বনবাসী। মানে সেই সময় মানে যে স্থানগুলো সেগুলোর নাম কিন্তু আলাদা আলাদা ছিল। এছাড়া গ্রিক শাসিত রাজ্যে ধর্মপ্রচারক পাঠান, যেমন সিরিয়ার রাজা অ্যান্টিওকাস থিওস, তারপর ম্যাসেডোনিয়ার রাজা আছে অ্যান্টিগোনাস গোনেটাস, তারপর হচ্ছে অ্যাপিরাসের রাজা আলেকজান্ডার, মিশরের রাজা টলেমি ফিলডেলসফস, তারপর আছে সাইরিন, যিনি রাজা হচ্ছেন মেগাসের। এটা হচ্ছে ধর্মপ্রচার। ম্যাপটা একটু ছোট করি তাহলে তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে। যেমন দেখো পাটলিপুত্রে এখানে তো সম্রাট অশোক ছিল, সেখান থেকে দেখো হিমবন্ত পাঠাচ্ছে, তারপরে শ্রীলঙ্কায় পাঠিয়েছে, সুবর্ণগিরিতে পাঠাচ্ছে, মহিষ্মা, তারপর হচ্ছে বনবাস, মহারথ, তারপর হচ্ছে অপরান্তা, তারপর কাশ্মীর, গান্ধার এধারে পাঠাচ্ছে, জবন, গিক এবং হচ্ছে হেলিসিকি পর্যন্ত। তাহলে এইভাবে দেখা যাচ্ছে, দেখো যে তীরগুলো রয়েছে সেখানে সেখানে অশোক ধর্মটা প্রচার করতে দিয়েছিলেন, যেগুলো আমরা দেখলাম। আর এগুলো কিন্তু সে সময়ের স্থানগুলোর নাম, মানে সময় সময় কিন্তু জায়গার নাম পাল্টেছে। আগে যেমন পশ্চিমবঙ্গটাকে বঙ্গ বলা হতো, কিন্তু বঙ্গ বলতে তারপর মানে বঙ্গ মানে বাংলা বলা হতো, বাংলা বঙ্গ তারপর বাংলা। তো এখন যেমন পশ্চিমবঙ্গ, অর্থাৎ সময়ের সাথে সাথে কিন্তু জায়গাগুলোর নাম পাল্টেছে। যেমন আগে শ্রীলঙ্কার নাম ছিল কি সিংহল, তারপর এখন শ্রীলঙ্কা। তাহলে অশোকের রাজ্য সীমানা ষোড়শ মহাজনপদের অন্যতম মৌর্য রাজ্যের অশোকের আমলে এক সুবিস্তস্ত সাম্রাজ্য পরিণত হয়। এটা আমরা তো দেখলাম, যেখানে উত্তর পশ্চিমে হিন্দুকুশ পর্বত পর্যন্ত বিস্তার ছিল, পূর্বে প্রসারিত হয়েছিল বাংলাদেশ ছাড়িয়ে ব্রহ্মপুত্র পর্যন্ত, পশ্চিমে তা ছাড়িয়ে ছিল সৌরাষ্ট্র এবং আরব সাগর পর্যন্ত, দক্ষিণে প্রসারিত হয়েছিল পেন্নান নদী পর্যন্ত, এবং নদীর ওপারে চোল, কেরালা, পাণ্ড এবং সত্যগুপ্তের ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন তামিল রাজ্য ছিল। তারপর আছে যে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কাজ করেছিলেন অশোক, যেমন রাজকর্মচারীদের তিনি আদেশ দিয়েছিলেন প্রজাদের সব অভাব অভিযোগ প্রতিকার করতে, রাজপথের ধারে বৃক্ষরোপণ, কূপ খনন এবং বিশ্রামাগার যেটা ব্যবস্থা করা। তারপরে আছে যে মৃত্যুদণ্ড প্রাপ্ত মানুষের দণ্ড রহিত না করলেও তাদের 3 দিন বিশ্রামের ব্যবস্থা করা হয়। মৃত্যুদণ্ড প্রাপ্ত মানুষের দণ্ড রহিত না করলেও তাদের 3 দিনের বিশ্রামের ব্যবস্থা করা হয়। সম্ভবত এই সময় তারা পুনর্বিচারের আবেদন করতে পারত এবং অভিষেকের বর্ষপূর্তিতে তিনি বন্দী মুক্তির ব্যবস্থাও করেছিলেন। এছাড়া যেমন যাগযজ্ঞে যেমন পশু বলি নিষেধ করা হয়েছিল, কোনো সামাজিক উৎসব অনুষ্ঠানে পশুর লড়াই এবং অত্যধিক যেটা মদ্যপান সেটা কিন্তু নিষেধ করা হয়েছিল। এছাড়া দেখা গেছে যে বিদেশ থেকে ওষুধ এনে মানুষ এবং পশু চিকিৎসার ব্যবস্থা করা। অশোক স্তম্ভ যেটা আমাদের জাতীয় যেটা প্রতীক, সেখানে সেটা হচ্ছে অশোক স্তম্ভ। অশোক স্তম্ভের চূড়া ঘণ্টা এবং উল্টানো রথ, সিংহ মূর্তি বসানো, এবং এটাতে ব্যবহার করা হতো তামার খিল। অশোক স্তম্ভগুলির মধ্যে সারনাথ স্তম্ভ হচ্ছে বিখ্যাত, এটি হচ্ছে ভারতের জাতীয় প্রতীক।
এবং চূড়ান্ত বা এটা হচ্ছে স্বাধীন ভারতের একটি জাতীয় প্রতীক। এবং এখানে আমরা মূলত 4টা পশু দেখতে পাই, যেখানে যেটা হচ্ছে উল্টানো, যেটা পদ্মের মতো, এর উপর আমরা 4টি পশু দেখতে পাই। একটা হচ্ছে হাতি, ঘোড়া, ষাঁড় এবং সিংহের মূর্তি। আর অশোক স্তম্ভ আমাদের জাতীয় প্রতীক, এবং এখানে সত্যমেব জয়তে এটা কিন্তু লেখা আছে। এবং এখানে চক্র দেখা গেছে 24টি শিখ আছে, এবং সিংহগুলির পিঠে 32টি শিখ বিশিষ্ট একটি চক্র আছে। অশোকের বংশধরগণ। এবার আমরা যে অশোকের পরবর্তী শাসক তাদের সম্পর্কে একটু জানি। অশোকের সিংহাসন আহরণের কাল হচ্ছে 273 অব্দ, এবং তার মৃত্যু হয়েছিল খ্রিস্টপূর্ব 232 অব্দে। সপ্তম লিখতে আমরা স্তম্ভ লিখতে যেখানে তিবর নামে অশোকের এক পুত্রের কথা জানা যায়। এছাড়া সাহিত্য গত সূত্রে আরো 3 পুত্রের নাম জানা যায়। কুণাল, একটা হচ্ছে জুলক, আর একটা ছিল মহেন্দ্র। বায়ুপুরাণে বলা হয়েছে কুণাল 8 বছর রাজত্ব করেছিলেন। জৈন এবং বৌদ্ধ সূত্রে জানা যায় কুণাল পুত্র সম্পত্তি অশোকের মৃত্যুর পর পাটলিপুত্রের সিংহাসন গ্রহণ করেছিলেন। কলহনের রচনা থেকে জানা যায় যে অশোকের পর জৌল কাশ্মীর শাসন করেন, এবং একটি লেখ থেকে পৌত্র হিসাবে দশরথের নাম পাওয়া যায়। দশরথ তিনিও কিন্তু দেবনাং প্রিয় এই উপাধিটা ব্যবহার করতেন, যেটা অশোকও করত। এবার পরবর্তী মৌর্য রাজা নাম পাওয়া যায়, যিনি হচ্ছেন শালিশুক। এরপরে দশম এবং সর্বশেষ মৌর্য রাজা হচ্ছে বৃহদত্ত। বাণভট্টের রচনা থেকে জানা যায় যে তিনি তার ব্রাহ্মণ সেনাপতি ছিল পুষ্যমিত্র শুঙ্গের হাতে খ্রিস্টপূর্ব আনুমানিক 187 অব্দে নিহত হন। এভাবে 135 বছর স্থায়ী গৌরবময় মৌর্য শাসনের কি হয়, পতন হয়। এবার মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য যে কারণগুলো দায়ী করা হয়, যেমন ধরো অশোকের উত্তরাধিকারীদের দুর্বলতা, তারপর আছে অভিজ্ঞ আমলাতন্ত্রের অভাব, সেনাবাহিনীর দুর্বলতা, জাতীয় চেতনা গড়ে তোলার মতো প্রতিনিধিত্ব প্রতিষ্ঠানের অভাব, এছাড়া বিদেশিদের আক্রমণ। এখানে আমরা একটি তত্ত্বের নিয়ে জানবো, যেটাকে বলা হয় ব্রাহ্মণ বিদ্রোহ তত্ত্ব, যেটা পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী দিয়েছেন। যে অশোক বৌদ্ধ ধর্মের প্রতি পৃষ্ঠপোষক এবং ব্রাহ্মণদের বিশেষ অধিকার খর্ব করার নীতি ব্রাহ্মণদের ক্ষুব্ধ করেছিল। কারণ আমরা জানি যে অশোক কি করেছিল, বৌদ্ধ ধর্মটা গ্রহণ করেছিল, এবং ধরো ব্রাহ্মণ গ্রন্থে যে বৈদিক ব্রাহ্মণ যেগুলো নিয়ম ছিল সেগুলো কিন্তু তিনি তো করতেন না, যার ফলে কিন্তু ব্রাহ্মণরা তার প্রতি ক্ষুব্ধ ছিল। এবং ব্রাহ্মণ গোষ্ঠীর নেতা এবং শেষ মৌর্য সম্রাট বৃহদত্ত ব্রাহ্মণ সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ বৃহদত্তকে হত্যা করে, এবং তারপরে দেখা যাচ্ছে যে খ্রিস্টপূর্বে 187 অব্দে মৌর্যের সিংহাসন দখল করে এবং শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করে। তো এই যে তত্ত্ব, এটাকেই বলা হয় ব্রাহ্মণ বিদ্রোহ তত্ত্ব। এটা হবে মৌর্য সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ। এখন আমরা মৌর্যদের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে জানবো, কারণ আমরা জানি যে কৌটিল্য তার লেখা অর্থশাস্ত্র, এখান থেকে আমরা কেমন ভাবে রাজ্য শাসন করা উচিত, সমস্ত কিছু, একজন রাজার কর্তব্য কি, সমস্ত বিষয় কিন্তু আমরা পাই। অর্থাৎ সে সময় মৌর্যদের যেটা প্রশাসনিক ব্যবস্থা সেটা সম্পর্কে জানবো। প্রথমত জানি যে রাজতান্ত্রিক ছিল, যেটা বংশানুক্রমিক, জ্যেষ্ঠপুত্র সাধারণত উত্তরাধিকারী হতো। এবং রাজার ক্ষমতা এবং গুণাবলী সম্পর্কে অশ্বশাস্ত্রে নানার কথা লেখা আছে, যেগুলো এখন আলোচনা করব। যেমন দেখো, রাজা সার্বভৌম ক্ষমতার অধিকারী, তিনি যুদ্ধ পরিচালনা এবং বিচারের দায়িত্ব পালন করেন। মন্ত্রী এবং তত্ত্বাবধায়ক নিয়োগ করবেন। রাজকর্মচারী এবং প্রজাবর্গের কাজকর্মের অনুশাসন তৈরি করবেন। প্রজা কল্যাণের দিকে সর্বদা নজর রাখবেন। মন্ত্রী এবং যেগুলো হচ্ছে মন্ত্রী পরিষদ, যেমন মন্ত্রী ছিলেন উচ্চ পর্যায়ের মন্ত্রী, এরা রাষ্ট্রনীতি নির্ধারণে সম্রাটকে নিরন্তর পরামর্শ দিতেন। মন্ত্রীদের নিচে থাকতো মন্ত্রী পরিষদ, সম্ভবত 12 জন আমত্ত নিয়ে মন্ত্রী পরিষদ গঠিত হতো, এবং সাধারণ জরুরি কাজের সময় সম্রাট মন্ত্রী পরিষদের ডাকতেন এবং পরামর্শ গ্রহণ করতেন। এখন আমরা উচ্চপদস্থ আমলাদের নিয়ে জানবো। অর্থশাস্ত্রে যাদের আমাত্য বা সচিব বলা হয়েছে, মেগাস্তেনিস তাদের উপদেষ্টা এবং রাজ্য সংগ্রাহকের আখ্যা দিয়েছেন। মৌর্য রাষ্ট্রে তারাই প্রকৃত শাসক। অশোকের শাসনকালে এরা ছিল মহামাত্র। এই সময় ধর্ম মহামাত্র, তারপর আছে অনন্ত মহামার স্ত্রী, অধ্যক্ষ মহামাত্র প্রভৃতি উচ্চপদের কথা আমরা এখান থেকে জানতে পারি। এছাড়া দেখা যাচ্ছে যে সমাহর্তা এবং সন্নিধাতা মৌর্য যুগের প্রশাসনে সমাহর্তা ছিল রাজস্ব বিভাগের প্রধান, এবং সন্নিধাতা ছিল রাজস্ব কোষের দায়িত্ব প্রাপ্ত ছিলেন। অধ্যক্ষ বলতে বোঝায় যে অধ্যক্ষ এক একটি প্রশাসনিক বিভাগের ভারপ্রাপ্ত ছিলেন। অর্থশাস্ত্রে মোট 32 জন অধ্যক্ষ এবং তাদের কার্যাবলীর উল্লেখ রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন নগর অধ্যক্ষ, বল্লা অধ্যক্ষ যারা ছিল সামরিক বিভাগের ভারপ্রাপ্ত, আকর অধ্যক্ষ যিনি ছিলেন খনি বিভাগে, তারপরে ছিল মুদ্রাধ্যক্ষ, পণ্য অধ্যক্ষ, রথা অধ্যক্ষ, শুদ্ধাধ্যক্ষ, একটা আছে অন্তঃপুরাধ্যক্ষ, তারপরে আছে সূত্র অধ্যক্ষ, আর একটা আছে গর্ভাধ্যক্ষ। এগুলো রয়েছে। ধর্মস্থির এবং কণ্ঠ শোধন, এটা হচ্ছে কৌটিল্য অর্থশাস্ত্রে 2 ধরনের উচ্চ বিচারালয়ের উল্লেখ পাওয়া যায়। একটা হচ্ছে ধর্মস্থির, একটা হচ্ছে কণ্ঠক শোধন। ধর্মস্থির হচ্ছে দেওয়ানি আদালত, এবং কণ্টক শোধন হলো ফৌজদারি বিচারালয়। তাহলে ধর্মস্থির যেটা হচ্ছে সেটা হচ্ছে দেওয়ানি আদালত। দেওয়ানি আদালত মানে কি জানো, এটা হচ্ছে যারা এখানে ধরো রাজস্বের ব্যাপার থাকে, টাকা পয়সার ব্যাপার থাকে, রাজস্ব এগুলো নিয়ে। আর ফৌজদারি মানে হচ্ছে যেগুলো ধরো কেউ হয়তো কোনো দোষ করলো, তার বিচার যেগুলো, সেগুলো হচ্ছে ফৌজদারি আদালতের মধ্যে পড়ে। মৌর্যরা ছিল এমন একজন যারা কিন্তু গুপ্তচর, এদেরকে কিন্তু নিয়োগ করতেন, এবং মহিলাদেরকেও কিন্তু গুপ্তচর হিসাবে নিয়োগ করা হতো, এবং বিভিন্ন ধরনের খবরাখবর তারা পেতেন। এমনকি রাজপুত্ররা তাদের 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 উপরও কিন্তু গুপ্তচররা নজর রাখতো। এবং সময় সময় দেখা যেত যে রাজাকে বিভিন্ন ধরনের খবরাখবর দিয়ে দিত। তাহলে গুপ্তচরদের কাজ ছিল সম্রাটকে সাম্রাজ্যের সমস্ত খবরাখবর জানানো, এবং অর্থশাস্ত্রে নারীদের গুপ্তচর হিসাবে নিয়োগের কথা জানা আছে।
গোপন বিষয়গুলি সরাসরি জানাতেন প্রতিবেদক নামে এক শ্রেণীর কর্মচারী। এখন আমরা প্রশাসনিক শাসন ব্যবস্থা সম্পর্কে দেখব, যেখানে অশোকের সময়কালে প্রদেশের সংখ্যা ছিল 5। উত্তরাপদ, অবন্তিপদ, এটা পদ হবে, অবন্তিপদ, তারপরে হচ্ছে অবন্তিপদ হবে এটা আমার মনে হয়। তার হচ্ছে দক্ষিণাপদ, পাচ্য, আর একটা হচ্ছে কলিঙ্গ। তাহলে উত্তরাপদ এটা হচ্ছে তার রাজধানী ছিল তক্ষশিলা, তারপরে হচ্ছে অবন্তী রড, এটা একটু দেখে নেবে, এটা যদি তোমরা জানা থাকে একটু আমাকে কমেন্টে জানাবে। এটা রাজধানী হচ্ছে উজ্জয়িনী। দক্ষিণাপদ এর রাজধানী হচ্ছে সুবর্ণগিরি, পাচ্যের হচ্ছে পাটলিপুত্র এবং কলিঙ্গ হচ্ছে তশিলি। এই যে চারটা, এগুলো কিন্তু মানে চন্দ্রগুপ্ত মৌর্য প্রদেশ ছিল। আর তার মধ্যে কলিঙ্গ আরেক, মানে যেটা কলিঙ্গ সেটা অ্যাড করে দিচ্ছে কে, সম্রাট অশোক। তাহলে কটা হলো প্রদেশ? 5টা। যেহেতু অশোক কেবল কলিঙ্গ জয় করেছিলেন, সেহেতু প্রথম 5টি প্রদেশ চন্দ্রগুপ্ত মৌর্যের সময় থেকেই বিরাট ছিল। মৌর্য যুগে প্রদেশকে দেশ নামে পরিচিত ছিল। প্রদেশ বা দেশের শাসনকর্তা ছিল কুমার। প্রদেশ অহল বা অহাল এবং বর্তমান কালের জেলায় বিভক্ত ছিল। অহলের শাসক ছিল প্রাদেশিক। প্রতিটি অহল কয়েকটি জনপদে বিভক্ত ছিল এবং জনপদে শাসন করত মহামাত্র এবং রজুকাররা। জনপদের কতগুলো ভাগ ছিল সেগুলো এখন দেখবো। যেমন 800 গ্রাম নিয়ে গঠিত জনপদকে বলা হতো স্থানীয়, 400 গ্রাম নিয়ে গঠিত জনপদকে বলা হতো দ্রোণমুখ, তারপরে আছে 200 গ্রাম নিয়ে গঠিত জনপদকে বলা হতো খারপটিক, তারপরে আছে 10 গ্রামের সমন্বয়ে গঠিত জনপদ হচ্ছে সংগ্রহণ। অর্থাৎ এক একটা জনপদের নাম আলাদা আলাদা হয়ে যাচ্ছে। আর সর্বনিম্ন স্তরে ছিল গ্রাম। গ্রামের দায়িত্ব নিতেন কি গ্রামিক। 5 অথবা 10টি গ্রামের দায়িত্বে অর্পিত হয়েছিল একজন গোপের উপর। গোপ ছিলেন গ্রামের রাজস্ব সংক্রান্ত উচ্চ পদস্থ কর্মচারী। গ্রাম শাসনের ক্ষেত্রে গোপদের উপর উচ্চ পদস্থ কর্মচারী ছিলেন স্থানিক, এবং স্থানিকদের উপরে ছিল কে, প্রদেশ। এই যুগে দুজন উচ্চ পদস্থ রাজকর্মচারী ছিল। একটা হচ্ছে সুরাষ্ট্রের শাসক সুগুপ্ত এবং গিন্নারের শাসক ছিল দুষ্মন। তাহলে এই যে ধরো সৌরাষ্ট্রের শাসক পুষ্যমিত্র, আর একটা হচ্ছে গিন্নারের শাসক ছিল তুসাম্প। তো এরপরে আছে যে অ্যাগ্রোনীয় আর একটা হচ্ছে অস্ট্রিমীয়। যে মৌর্য যুগে জেলা শাসনের ভারপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মচারী মেগাস্থেনিস বিবরণে অ্যাগ্রোনময় নামে পরিচিত, এবং পৌর শাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের বলা হতো অস্ট্রিনময়। এগুলো যদি স্পেলিং এ আমার গোলমাল হয়ে থাকে তোমরা একটু দেখে নিও। এরপর রয়েছে নগর শাসন এবং পৌর ব্যবস্থা। মৌর্য যুগে নগর শাসন ব্যবস্থা মানে পরিকল্পনাভাবে গঠিত ছিল। শাসন পরিচালনার জন্য 30 জন সদস্যদের নিয়ে একটি পর্ষদ ছিল। এই পর্ষদে 5 জন সদস্য বিশিষ্ট 6টি শাখায় বিভক্ত ছিল। প্রতিটি শাখাকে নগর শাসনের এক একটি দায়িত্ব পালন করা হতো। মৌর্য শাসন ব্যবস্থায় অশোক যে সমস্ত বিষয়গুলি সংযুক্ত করেছিলেন সেইগুলি হলো, একটা হচ্ছে মহামাত্রদের নিয়োগ, একটা হচ্ছে রুজুক এবং যুক্তদের নিয়োগ, দ্বন্দ্ব সমতা এবং ব্যবহার সমতা নীতি চালু করা। এখন আমরা ধর্ম মহামাত্র তাদের সম্পর্কে একটু জানবো। ধর্ম মহামাত্রদের কাজ ছিল প্রজাদের মধ্যে বুদ্ধের বাণী প্রচার করা, তাদের ধর্মচর্যা উৎসাহিত করা এবং প্রজাদের ইহলৌকিক এবং পরলৌকিক মঙ্গল করা। এবার আছে রুজুক এবং যুক্ত, মানে যেগুলো বললাম সেগুলো নিয়ে একটু রয়েছে। যেখানে অশোকের সময় রুজুক নামক কর্মচারীরা জেলার রাজস্ব আদায় এবং বিচার কার্য সম্পাদনা করতেন। যুক্ত নামে কর্মচারীরা ছিল হিসাবরক্ষক এবং বিভিন্ন বিভাগের তত্ত্ববোধক। সামগ্রিকভাবে 2 শ্রেণীর কর্মচারী প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্যের বিধান নিয়োজিত করতেন। অর্থাৎ এক একটা ধরো নাম রয়েছে, তারা কি কি কাজ করতো এগুলো শুধু জাস্ট মনে রাখবে। ব্যবহার সমতা এবং দ্বন্দ্ব সমতা। সমাজে ব্রাহ্মণদের বিশেষ অধিকারের অবসানের জন্য অশোক 2 ধরনের বিধান প্রবর্তন করে। ব্যবহার সমতার অর্থ হলো আইনের চোখে সবাই সমান, এবং দ্বন্দ্ব সমতা হলো সমান অপরাধের জন্য সমান দ্বন্দ্ব এবং শাস্তিদান। সে সময় যদি তোমরা দেখো যে একজন ধরো শূদ্র, ধরো একজন ব্রাহ্মণ যে কাজটা করলো, ধরো কোনো একটা দোষ করলো, তাকে যে পরিমাণ শাস্তি দেওয়া হবে, এবার সেই কাজ যদি কোনো শূদ্র করতো তাকে কিন্তু অনেক গুণ বেশি পরিমাণ তাকে শাস্তি দেওয়া হতো। তাহলে এখানে কি, এখানে ধরো একটা জাতিভেদ হয়ে যাচ্ছে একটা, তাহলে সেই ব্যবস্থাটা কিন্তু এখানে ছিল না। অর্থাৎ সমান অপরাধের জন্য সমান দণ্ড, এই ব্যবস্থাটা ছিল মৌর্য যুগের সমাজ ব্যবস্থা। কৌটিল্যের অষ্টদশ থেকে জানা যায় যে এই যুগে বিভিন্ন বর্ণের মানুষের মধ্যে মিশ্রণের ফলে যেটা অনুলোম আর একটা প্রতিলোম বিবাহ দেখতে পায়। অনুলোম মানে হচ্ছে উচ্চ বর্ণের পুরুষের সঙ্গে নিম্ন বর্ণের মহিলার বিবাহ, আর প্রতিলোম মানে হচ্ছে উচ্চ বর্ণের মহিলা এবং নিম্ন বর্গের পুরুষ। মানে অনুলোমে কি হচ্ছে, পুরুষটা হবে উচ্চ বর্ণের আর মহিলাটা হবে নিম্ন বর্ণের, আর প্রতিলোমে তার ঠিক বিপরীত, যেখানে উচ্চ বর্ণের হবে মহিলা আর নিম্ন বর্ণের হবে পুরুষ। সেখান থেকে বিভিন্ন ধরনের বর্ণেরও উৎপত্তি হবে। দাসপ্রথা আমরা এই সময় দেখি মূলত প্রভুর পারিবারিক কাজকর্ম করতো। কিন্তু ধরো রোম, গ্রিক, এখানে যে দাসপ্রথা ছিল সেরকম কিন্তু ব্যবস্থা ছিল না। এখানে কিন্তু দাসরা প্রভুর বিভিন্ন ধরনের কাজকর্ম করতো, অর্থাৎ প্রভুদের সেবা করতো। এ সময় যদি নারীদের অবস্থা দেখি, যে নারীদেরকে গুপ্তচর, তারপর রাজা দেহরক্ষী, স্ত্রী মহামাত্র হিসেবে নিয়োগ করা হতো, এবং মহিলারা শিক্ষিত ছিল। এ সময় আমরা একটা দেখতে পাই ব্রহ্মবাগিনী, যারা আজীবন বেদ অধ্যয়ন করতো সারা জীবন, বিবাহ না করে। একটা ছিল সদ্যদা, এটা হচ্ছে যারা বিবাহের পূর্ব পর্যন্ত বেদ অধ্যয়ন করতো। এখন আমরা মৌর্য যুগে যেটা অর্থনৈতিক ব্যবস্থা সেটা সম্পর্কে জানবো। দেখো, বৈদিক যুগে কিন্তু মানে যেটা ছিল কর ব্যবস্থা, সেটা কিন্তু স্বেচ্ছায় দেওয়া হতো। আর পরবর্তী বৈদিক যুগ থেকে আমরা দেখতে পাচ্ছি যে কর ব্যবস্থাটা সেটা বাধ্যতামূলক হয়ে যায়। তো ষোড়শ মহাজন পদ যখন দেখি তখন দেখবে যেটা 1/6 সেটা কিন্তু নেওয়া হতো। তাহলে যখন ষোড়শ মহাজন পদ দেখি তখন 1/6, তাহলে 1/6 দেখাতো কর দেওয়া হতো। সেরকম আমরা মৌর্য সাম্রাজ্য দেখতে পাই যে কৃষকদের কাছ থেকে যে সমস্ত রাজস্ব আদায় করা হতো সেগুলি হলো যে কৃষকদের ব্যক্তিগত জমি থেকে উৎপন্ন ফসলের 1/4 এবং 1/6 কর বা ভাগ নিতে হতো। এছাড়া
রাজার খাস জমিকে সীতা বলা হতো। সীতায় জমিতে উৎপন্ন ফসলের 1/5 কৃষকরা পেত, বাকিটা রাজা পেত। প্রয়োজনের অতিরিক্ত যে কর আদায় করা হতো তা বলি নামে পরিচিত ছিল। মৌর্য যুগে উৎপন্ন ফসলের মধ্যে ছিল ধান, তারপরে গম, যব, সর্ষে, ভুট্টা, আখ, নানান ধরনের ফল। এখানে আরেকটা জিনিস বলা আছে, যেটা আকটা কিন্তু পছন্দ করতেন, মানে কৌটিল্যে যেটা অস্ত্র শাস্ত্র, সেখানে দেখো আকটাকে কিন্তু মানে সেভাবে দেখা হয়নি, কারণ দেখো আখে যে দেখো অনেকটা অংশ ধরো ফেলা হয়, তাহলে এইটা আকটাকে সেভাবে কিন্তু এখানে দেখা হয়নি। এবার রয়েছে ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য স্থলপথে জলপথে হতো, যেখানে গরু রয়েছে, ঘোড়া, তারপরে উট, এই ধরনের মহিষের পিঠে পণ্য বোঝা করা হতো। ঘোড়ার গাড়ির উল্লেখও রয়েছে। স্থলপথে ব্যবসা বাণিজ্য হতো, যেমন ধরো ভারতের, যেটা ধরো চম্পা এবং পাটলিপুত্র, উত্তর ভারতের বেনারসি, কৌশাম্বী ছিল প্রধান। এবার অভ্যন্তরীণ বাণিজ্য কেন্দ্রগুলো ছিল যেমন শ্রাবস্তি, কাশী, মথুরা, গন্ধার, কাশ্মীর, তক্ষশিলা। বহির্দেশে যেখান যেখান থেকে বাইরের দেশের সাথে বাণিজ্য হতো, যেমন ধরো গুজরাটের ভিগোকচ্ছ, তারপর মহারাষ্ট্রের সোপারা, পূর্ব উপকূলে তাম্রলিপ্ত, এগুলো এটাকে বহির্দেশীয় বলছে, এটা অভ্যন্তরীণ বাণিজ্য বলছে। বিহারের খনি থেকে প্রাপ্ত তামা তাম্রলিপ্ত বন্দরের মাধ্যমে ব্রহ্মদেশে এবং ইন্দোনেশিয়ার বিভিন্ন দ্বীপগুলিতে মানে রপ্তানি করা হতো। মিশর, শ্রীলঙ্কা এবং চীনের সঙ্গেও ভারতের যোগাযোগ ব্যবস্থা ছিল। ভারত থেকে যে সমস্ত পণ্য বিদেশে রপ্তানি করা হতো সেগুলি হচ্ছে দামি পাথর, তারপর হচ্ছে সুগন্ধি দ্রব্য, হাতের দাঁতের তৈরি বিভিন্ন অলংকার, তারপর আছে মূল্যবান কাঠ, তামা, সুতির বস্ত্র প্রভৃতি। প্রাচ্যে বিভিন্ন দেশ থেকে আমদানি করা হতো নীলকান্ত মণি, তারপরে আছে যুদ্ধের জন্য ঘোড়া, চীন থেকে স্থলপথে রেশম, ভূমধ্যসাগর থেকে প্রবাল, এগুলো আসতো, অর্থাৎ আমদানি রপ্তানি এগুলো হতো। এখানে মূলত ধরো চীন রয়েছে, তারপরে ধরো এই সমস্ত জায়গাগুলো থেকেই মানে বাইরের দেশের সাথে বাণিজ্যটা চলতো। এখন আমরা মৌর্যদের যেটা শিল্পকলা সেগুলো সম্পর্কে একটু দেখব। যেমন নির্মাণ কার্যে পোড়া ইট এবং পাথরের ব্যবহার, পাথরের তৈরি স্তম্ভগুলির অসাধারণ মিশ্রণ, আর্য অনার্য শিল্পরীতি রয়েছে। সে সময় দেখবে অশোক বিভিন্ন ধরনের যেগুলো জিনিসপত্র সেগুলো দেখবে সেলাই খোদাই করে রাখা আছে, যেখান থেকে আমরা কিন্তু তাদের সম্পর্কে জানতে পারি। মেগাস্তিনিসের বিবরণে আমরা জানতে পাই যে চন্দ্রগুপ্তের রাজপ্রাসাদের বর্ণনা রয়েছে, যেটা ছিল কাঠ দ্বারা নির্মিত ছিল এবং প্রাসাদের খামগুলো সোনার উপর পাত শোভা পেত, এবং এই প্রাসাদটি পাটলিপুত্রে অবস্থিত ছিল। পরবর্তীকালে এখানে মানে আগুন লেগে এটা নষ্ট হয়ে গেছিল। পাটলিপুত্রের দুর্গে কাঠের তৈরি প্রাচীরে প্রচুর সিংহ দরজা এবং শতাধিক তোরণ এগুলো ছিল, যেটা পাটলিপুত্রে ছিল। বর্তমানে পাটনা শহরের অদূরে উমরাহারের প্রত্নতাত্ত্বিক উৎখননের ফলে আবিষ্কৃত এক বিশাল দরবার কক্ষ অপরূপ স্থাপত্যকলার স্বাক্ষর গ্রহণ করে। মৌর্য স্থাপত্যকলার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে স্তূপ, যেটা হচ্ছে সাঁচি স্তূপ। সাঁচি স্তূপের আয়তন হচ্ছে 122 ফুট, উচ্চতা হচ্ছে 78, 4টি তোরণদ্বার এবং 11 ফুট উচ্চতার রেলিং দিয়ে ঘেরা। তো সাঁচি স্তূপের অনুরূপ একটি স্তূপ আবিষ্কৃত হয়েছে, যেটা বারাণসীর নিকট সারনাথেও রয়েছে। আসলে সম্রাট অশোকের যেগুলি স্তূপ ছিল সেগুলো অনেকটা দেখতে এরকম ছিল, যে এরকম ধরনের ধরো এক শিলালেখ ছিল এবং এটার উপরে কোনো একটা মূর্তি থাকতো, সেটা সিংহ হতে পারে বা অন্য কোনো পশু। তো এটা হতো একটা শিলা দিয়ে তৈরি, আর এটা হতো আরেকটা শিলা দিয়ে তৈরি, এবং এটার উপর বিভিন্ন ধরনের লেখ লেখা হতো, সেগুলো আমরা পাই। অশোকের রাজত্বকালে সাঁচি এবং স্থানাতে নির্মিত চৈত্য চৈত্য মানে হচ্ছে যেখানে বৌদ্ধরা মেডিটেশন করে, উপাসনা করে। গয়ার নিকটে বরাগড় পর্বতে আবিষ্কৃত চৈত্য গুহাটিও এই যুগে নির্মিত হয়েছিল। মৌর্য ভাস্কর্যের অসাধারণ নিদর্শন পাথরের নির্মিত স্তম্ভ ও স্তম্ভের শেষে শোভিত পশু মূর্তি। ওই যে বললাম যে প্রথমে পাথর আর তার উপর কোনো একটা পশুর মূর্তি, ওইটা এখানে বলতে চাইছে। প্রাচীন ও সান্যাস ছাড়াও স্তম্ভ আবিষ্কৃত হয়েছে বৈশালীর নিকট বাঁকুড়া, চম্পারণ জেলার রামপুর বা তারপর আছে লরিয়া, নন্দনগড়, এছাড়া কপিলা বস্তুর নিকট রুকমণি দে এবং উত্তরপ্রদেশের ফারুখাবাদের নিকট সন্দিগ্ধ অঞ্চল। স্তম্ভের দুইটি অংশ ছিল, একটি ছিল দণ্ডায়ন আর একটা ছিল শীর্ষ, মানে একটা হচ্ছে এমনি আর একটা হচ্ছে শীর্ষ। স্তম্ভগুলো এক শিলা অর্থাৎ একটি পাথর দিয়ে গঠিত। গোলাকার স্তম্ভ নিচ থেকে উপরে ক্রমশ সরু হয়ে গেছে। শীর্ষভাগে অর্থাৎ যেটা উপরের ভাগটা, সেখানে 3টে অংশ ছিল, একটা হচ্ছে উল্টানো পদ্ম, একটা হচ্ছে মঞ্চ, আর একটা হচ্ছে মঞ্চের ওপর পশুর মূর্তি। পশুর মূর্তিগুলি সাধারণত বেশ, তারপর হস্তি, সিংহে এগুলো হতো। সাঁচি ও সারনাথে দেখা যায় 4টি সিংহের পিঠ দিয়ে উপবিষ্ট রয়েছে, মানে 4টা সিংহ রয়েছে। শিল্প সমালোচক বলেন যে হস্ত মূর্তি অশোকের সাম্রাজ্যের শক্তির প্রতীক এবং সিংহ মূর্তি হচ্ছে আরম্ভ ও সার্বভৌমের প্রতীক। এ সময় আমরা কারসাকরণ এবং সুবর্ণ নামে মুদ্রার কথা জানতে পারি, যদিও সম্রাটের মানে মৌর্য সম্রাটের নামাঙ্কিত কোনো মুদ্রা পাওয়া যায়নি, মানে যে মুদ্রাতে মৌর্য সম্রাটদের নাম থাকে। সুবর্ণ এবং কারসাকরণ নামে 2 ধরনের মুদ্রার প্রচলন ছিল। এখন আমরা অশোকের শিলালিপি সম্পর্কে জানবো, যে অশোকের জীবন এবং রাজত্বকাল নিয়ে এই শিলালিপিগুলি রচিত হয়েছে। শিলালিপিগুলি মূলত 4 ভাগে বিভক্ত। একটা হচ্ছে মুখ্য শিলালিপি, যেটাকে বলা হয় মেজর রকেটিক, এটা মোট 14টি রয়েছে এবং 4টি স্থানে প্রাপ্ত হয়েছে। একটা হচ্ছে গৌণ শিলালিপি, যেটাকে বলা হয় মাইনর রকেটিক, এবং এটা 13টি স্থানে পাওয়া গেছে। এছাড়া রয়েছে মুখ্য স্তম্ভ লিপি, যেটাকে বলা হয় মেজর পিলার ইনস্ক্রিপশন, মোট 7টি। এছাড়া গৌণ স্তম্ভলিপি, যেটা 3টা পাওয়া গেছে। মুখ্য শিলালিপি উল্লেখিত বিষয়, যেখানে মুখ্য শিলালিপি যেটা প্রথম, যেটা মানে এখানে বলা হয় একাদশ
শিলালেখ, প্রথম শিলালেখ, মুখ্য শিলালেখ এরকম টাইপের বলা হয়। তাহলে প্রথম যে শিলালেখটা আছে সেটা হচ্ছে যে পশু বলি নিষিদ্ধকরণ। তাহলে এখানে হচ্ছে কি মুখ্য শিলালিপি। তাহলে প্রথম যেটা শিলালিপি হচ্ছে সেটা ওখানে পশু বলি নিষিদ্ধকরণ রয়েছে। দ্বিতীয় শিলালিপিতে রয়েছে চোল পাণ্ডব সাতপুরার বিবরণ। প্রতিবেশী দেশগুলি যেমন চোল, পাণ্ডব, চেরাস মেডিকেল মিশন পাঠানো হয়েছিল। রাজধানী ছিল চোলের রাজধানী ছিল তাঞ্জোর, পাণ্ডব রাজধানী ছিল মাদুরা এবং চেরসের রাজধানী ছিল বজ্জি। রাতে সিং এবং রাজু এবং যদ্দুদের ধর্মপ্রচারের সম্পর্কে নির্দেশ দেওয়া আছে তৃতীয়তে। আর চতুর্থতে আছে যে সমাজে ধর্মের গুরুত্ব এবং ভেরি ঘোষের স্থানে ধর্ম ঘোষের নীতি গ্রহণ করা হয়েছে। পঞ্চমে রয়েছে মহাপাত্রদের কর্তব্য কথা বলা হয়েছে মন্ত্রী পরিষদ এবং প্রতিবদ্ধ বিবরণ ছতে আমরা দেখতে পাই। সপ্তমে আমরা স্বরূপ ধর্মের প্রতি ধর্মীয় সহিষ্ণুতার নীতি। অষ্টমে লেখা আছে বোধিগাছ দর্শন, মানে সম্রাট অশোক তিনি যে বোধিগাছ দর্শন করেছেন সেটা নিয়ে। তারপর রয়েছে নবম যেটা রয়েছে সেটাতে বিভিন্ন অনুষ্ঠানের অপসংখ্যিত কথা লেখা আছে। তারপরে দশমে আছে ধর্মের দ্বারা অশোক খ্যাতি হওয়ার ইচ্ছা। একাদশে আমরা ধর্মনীতি সম্পর্কে জানতে পাই। ভারতে আমরা সকল ধর্মের প্রতি সহিষ্ণুতা দেখতে পাই, অর্থাৎ সহনশীলতা। তৃতীয় যেটা রয়েছে এটা এই যে শিলালিপিটা এটা কিন্তু মানে ইম্পর্টেন্ট না তোমাদের পরীক্ষা দিয়ে এটা হচ্ছে বৃহৎ শিলালিপি, যাতে কলিঙ্গ যুদ্ধে বিবরণ দেওয়া রয়েছে। এবং চতুর্দশ যেটা রয়েছে এই শিলালিপিতে অন্য শিলালিপিগুলিতে লিখিত অনুশাসনের গুরুত্ব ব্যাখ্যা করা আছে। এখন আমরা গৌণ শিলালিপি যেগুলো রয়েছে সেগুলো দেখবো। যেটা হচ্ছে মাইনর রগেডির অশোকের সঙ্গে যোগদান। তারপর আছে কুইন এডিক্স বলা হয় তিবারা, এটা অশোকের এক সন্তানের নাম আমরা জানতে পারি, যেটা কুইন এডিক্স বলা হয়। তারপর আছে কান্থার এডিক্স, যেখানে দুটি ভাষা আমরা দেখতে পাই, গ্রিক এবং আরামাই। এখানে জেলে এবং শিকারীদের শিকার করতে নিষেধ করা হয়। আর একটা হচ্ছে ভাবলু যেটা এডিক্স, এখানে রাজার প্রতি যেটা আনুগত্য সেটা নিয়ে রয়েছে। প্রধান যেটা স্তম্ভলিপি সেগুলো আমরা মূলত এলাহাবাদ, দিল্লি, বিহার এই তিনটা জায়গায় পেয়েছি। যেখানে লেখা আছে প্রথমে লেখা আছে যে সামাজিক বিধান, দ্বিতীয়তে চক্ষুদান, তৃতীয়তে রয়েছে আত্মার ধারণা, চতুর্থ রয়েছে রাজু, পঞ্চমে রয়েছে ধর্ম অনুষ্ঠানে পশু হত্যা নিষেধ, ষষ্ঠ রয়েছে জনকল্যাণ, সপ্তমে রয়েছে ধর্ম মহামাত্র, যারা কি করতো, যারা ধর্ম পূজা করতো। এরপর রয়েছে অপদান স্তম্ভে উল্লেখিত বিষয়, যেখানে আমরা দেখতে পাই একটা হচ্ছে রুমিন্দি যেটা পিলার ইনস্ক্রিপশন, সেটা লুম্বিনী, এখানে বুদ্ধের যেটা জন্মস্থান সেটা গ্রামটাকে করমুক্ত করা হয়েছিল, মানে কর দিতে হতো না। তারপর আছে নাইটেলিং সাগর যেটা পিলার ইনস্ক্রিপশন, সেটা হচ্ছে এই স্তম্ভে উল্লেখ আছে যে অশোক বুদ্ধ স্তূপগুলি আকার পূর্বের চেয়ে দ্বিগুণ হয়েছিল। আরেকটা আছে যেটা সচিন যেটা এডেক্স রয়েছে, সেখানে কোশাম্বি এখানে সাঁচির সান্নাতে দেখা যায় এই স্তম্ভে বুদ্ধের নির্দেশ ঐক্য স্থাপনের কথা বলা আছে। এটা হচ্ছে বিভিন্ন ধরনের যেগুলো অশোকের সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে পাওয়া শিলালিপি। প্রধান শিলালিপি যেগুলো চৌকা বক্স আছে, স্তম্ভ যেগুলো টিপু কাজার আছে, যেটা হচ্ছে সোয়াইট, এটা হচ্ছে অপরাধ শিলালিপি। এবং সাম্রাজ্যের সীমানা যেটা দেখতে পাচ্ছ পুরো জায়গাটা জুড়ে, মানে পুরো ভারতটা জুড়ে দেখা গেছে মৌর্য সাম্রাজ্য গড়ে উঠেছিল, এত বড় সাম্রাজ্য শুধুমাত্র এইটুকু অংশটা বাদ দিয়ে। তাদের ধুলি, রামপুরবা, তারপরে হচ্ছে লোরিয়া, তারপরে হচ্ছে লুম্বিনী, এটা এখানে তো গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিল, এখানটা করমুক্ত ছিল। তারপরে হচ্ছে লোরিয়া, তারপর নন্দনগড়, এটা মিরাট, তারপরে হচ্ছে পেহিল তোবরা, কলসি, শাহবাজগড়, মানসেরা, এটা হচ্ছে কাঁধার, গিরনার, সোকরা, তারপরে হচ্ছে সিন্থি, এখানে হচ্ছে জোগরা, তারপরে অমরাবতী, এটা হচ্ছে জেরাগুড়ি। বিভিন্ন জায়গায় আমরা অশোকের শিলালিপি দেখতে পাই। অশোক প্রায় 8,84,000 বৌদ্ধ স্তূপ সমগ্র সাম্রাজ্যে নির্মাণ করেছিলেন, যার মূল ফটকে বিভিন্ন মূর্তি নির্মাণ পিলার রয়েছে। যেমন একটা ছিল যে সিঙ্গেল যেটা বুথ, যেটা ক্যাপিটাল রামপুরবাতে রয়েছে। তারপরে সিঙ্গেল লায়ন ক্যাপিটাল, এটা আছে লুরিয়াতে, যেটা নন্দনগড় দেখালাম কিছুক্ষণ আগে। তারপরে ফোর যেটা লায়ন ক্যাপিটাল, যেটা সাঁচি এবং সান্নাথ। বর্তমান ভারতে যেটা জাতীয় স্তম্ভ, জাতীয় প্রতীক, সেটা আমরা সান্নাথে, যেটা অশোকে, যেখানে আমরা চারটায় মানে সিংহের পরস্পর রয়েছে এরকম একটা পাই। এবং এখানে সপ্তমী জয়তে লেখা আছে। মাস্কি যে শিলালিপিটা আমরা পেয়েছি সেখান থেকে ধর্ম কথাটি প্রথম মাস্কি লিপিতে লিপিবদ্ধ রয়েছে। সম্রাট অশোকের যেগুলো শিলালিপি ছিল সেখানে দেবনাম প্রিয় শব্দের বারবার ব্যবহার হয়েছে। পরবর্তীকালে বোঝা যায় যে দেবনাম প্রিয় এটা সম্রাট অশোকের। অশোকের শিলালিপিতে তিনটি ভাষা দেখা যায়, একটা হচ্ছে গ্রিক, একটা হচ্ছে প্রাকৃত গ্রিক, আর একটা হচ্ছে আরামাইক। প্রাকৃত মানে হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ। প্রাকৃত ভাষার মধ্যে ব্রাহ্মী এবং খরিষ্টি লিপি রয়েছে, যাতে সাধারণ লোকেরা বুঝতে পারে। পাকিস্তানে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে খরিষ্টি লিপি। এবং সিংহলে যেটা মহাবংশ নামে পালি গ্রন্থ রয়েছে, এগুলো আসলে পালি গ্রন্থতেই লেখা হয়েছিল। তৃতীয় বৌদ্ধ সঙ্গীত পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের যেগুলো বৌদ্ধ গ্রন্থ রয়েছে সেগুলো পালি ভাষায় ছিল, কিন্তু চতুর্থ বৌদ্ধ সঙ্গীত থেকে সংস্কৃত ভাষায় ব্যবহৃত বৌদ্ধ গ্রন্থগুলো লেখা হতো। তো এখানে দেখা যাচ্ছে যে অশোক 99 জন ভাইকে হত্যা করে খ্রিস্টপূর্ব 273 অব্দে সিংহাসনে বসেন, এই জন্য তাকে চণ্ডাশোক বলা হয়। এবং পরে তিনি দেখা যাচ্ছে ধর্মশোকে পরিণত হয়, যখন তিনি মানে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে বৌদ্ধ ধর্মের প্রচার করে। এই সময় আমরা দেখতে পাই নর্থেন যেটা ব্ল্যাক পলিশ ওয়ের যেটা মৃৎ পাত্র রয়েছে সেগুলো কিন্তু আমরা মৌর্য যুগেই দেখতে পাই। মেগাস্তিনিসের বর্ণিত সপ্ত জাতি। মেগাস্তিনিস কিন্তু সে সময় যেটা সেটা বর্ণে ভাগ করেনি, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র অনুযায়ী ছিল না, পেশার ভিত্তিতে ভাগ করেছে। যেখানে আমরা 7টা বর্ণ পাই, যেখানে দেখা যায় একটা হচ্ছে দার্শনিক, এরা সংখ্যায় কম হলেও সমাজে সবচেয়ে সম্মানিত এবং যোগ্য করা এবং ভবিষ্যৎবাণী করা এদের কাজ ছিল। কৃষক সমাজের বৃহত্তম অংশ ছিল, এরা যুদ্ধ এবং অন্য কাজ থেকে মুক্ত থেকে কেবল চাষাবাদ করতো। তারপর রয়েছে পশুপালক বা শিকারী, যারা পশুপালন করতো এবং পশু শিকার করতো এবং জনপদকে রক্ষা করতো। কারিগর ও শিল্পী, এরা অস্ত্র তৈরি করতো এবং বিভিন্ন ধরনের কারুশিল্পের সাথে যুক্ত ছিলেন। তারপর রয়েছে যোদ্ধা, এরা কৃষকদের পরে এদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল, এরা কেবল যুদ্ধের জন্য প্রস্তুত থাকতো। তারপরে আছে পরিদর্শক, এদের কাজ ছিল রাজ্যের
গুপ্তচর বৃত্তি করা এবং রাজার কাছে রিপোর্ট পৌঁছানো, মানে তথ্য পৌঁছে দেওয়া। পরামর্শদাতা বা আমলা এরা রাজার শাসন কার্যে সাহায্য করতো এবং বিচারক এবং উচ্চপদস্থ কর্মচারী ছিলেন। এখন আমরা কৌটিল্যের যেটা সপ্ত অঙ্গ সেটা জানবো। এটা কৌটিল্য এবং বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত তার অস্ত্রশস্ত্র থেকে আমরা জানতে পাই, যেখানে রাষ্ট্রকে একটি জীবন্ত দেহের সঙ্গে তুলনা করে যায় এবং একটি আদর্শ রাষ্ট্র পরিচালনার জন্য 7টি অপরিহার্য অঙ্গের কথা বলেন, যেটাকে বলা হয় সপ্ত অঙ্গ। মানে সপ্ত মানে কি 7 প্লাস অঙ্গ, যেখানে রাষ্ট্রকে 7টা অঙ্গের সাথে তুলনা করা হয়েছে। প্রথমে রয়েছে স্বামী, এটা হচ্ছে রাষ্ট্ররূপী দেহের মস্তিষ্ক। রাজাকে হতে হবে বিচক্ষণ, শিক্ষিত এবং প্রজাবৎসল্য। তারপর হচ্ছে আমর্ত্য, রাষ্ট্রের চক্ষু। যোগ্য মন্ত্রী এবং উচ্চ পদস্থ আমলা ছাড়া শাসন কার্য সম্ভব নয়, কারণ ধরো রাজাই যে সমস্ত কাজ করবে সেটা না, তার সাথে থাকতে হবে আমাত্যদের। জনপদ, যেখানে রাষ্ট্রের জঙ্ঘা বা পা, একটি নির্দিষ্ট ভূখণ্ড এবং সেখানে বসবাসকারী অনুগত প্রজা। দুর্গ, এটা হচ্ছে রাষ্ট্রের বাহু, মানে রাষ্ট্রের হাত। আত্মরক্ষার জন্য শক্তিশালী দুর্গ বা সীমানা থাকা জরুরি। তারপরে রয়েছে কোষ, এটা হচ্ছে রাষ্ট্রের মুখ, যেখানে শক্তিশালী অর্থনীতি বা ধন ভান্ডার ছাড়া কোনো উন্নয়ন বা যুদ্ধ সম্ভব নেই, কারণ সমস্ত কিছু যদি টাকার উপর ধরো নির্ভর, তাহলে এখানে তো একটা টাকার ব্যাপার থাকতেই হবে। তারপরে হচ্ছে দ্বন্দ্ব, মানে টাকা মানে কি, এখানে অর্থনৈতিক ব্যাপারটা বলতে চাইছে। রাষ্ট্রের মস্তিষ্ক বা বল, শৃঙ্খলার জন্য এবং শত্রুর হাত থেকে রক্ষা পেতে শক্তিশালী সেনাবাহিনীর প্রয়োজন। সপ্তম হচ্ছে মিত্র, রাষ্ট্রের কর্ণ বা কান, বিপদের সময় সাহায্য করার জন্য উপযুক্ত রাষ্ট্র বন্ধু থাকা প্রয়োজন, মানে যারা দেখা যাবে কি যে বিভিন্ন বিপদ আপদ থেকে সাহায্য করবে। তাহলে আজকের ক্লাসে এত পর্যন্ত আলোচনা করলাম। তোমরা বলবে আজকের ক্লাসটা তোমরা কতটা বুঝতে পারলে, এবং অন্য কোনো যদি টপিক থাকে প্রাচীন ভারত যেটা হয়তো আমি তোমাদেরকে করাইনি, সেগুলো যদি তোমরা বলো তাহলে সেগুলো আমি ক্লাস দিতে চেষ্টা করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল।